24 নভেম্বর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হতে যাচ্ছেন রুবেন অ্যামোরিম। এরিক টেন হাগের পদত্যাগের পর রেড ডেভিলদের দায়িত্ব দেওয়া হচ্ছে পর্তুগিজ এই কোচকে। এখন প্রশ্ন হচ্ছে, কে এই রুবেন অ্যামোরিম, যাকে ইয়র্গেন ক্লপের পরবর্তী লিভারপুলের ম্যানেজার হিসেবে দায়িত্ব দিতে চাচ্ছিলেন লিভারপুল বোর্ড, এবং পেপ গার্দিওলার পরবর্তী রিপ্লেসমেন্ট হিসেবেও কনসিডার করা হচ্ছিল তাকে। চলুন জেনে নেওয়া যাক রুবেন অ্যামোরিমের ম্যানেজারিয়াল কেরিয়ার সম্পর্কে। অ্যামোরিম তার ম্যানেজিং কেরিয়ার শুরু করেন পর্তুগিজ থার্ড টিয়ার টিম কাসাপিয়ার সাথে, যেখানে তিনি প্রথম 2 ম্যাচ হারার পর বলেছিলেন যে যদি তৃতীয় ম্যাচ তিনি হেরে যান তবে কোচ হিসেবে তিনি পদত্যাগ করবেন, এবং এই তৃতীয় ম্যাচে তিনি ব্যাক 3 ডিফেন্সিভ ফরমেশন ব্যবহার করেছিলেন, যেটা তার পরবর্তী কোচিং ক্যারিয়ারে একটি সিগনেচার হয়ে গিয়েছে। এ সম্পর্কে যখন আমরা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করব তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করব। কাসাপিয়াতে সিজন সফলভাবে শেষ করার পর অ্যামোরিম দায়িত্ব পান ব্রাগার রিজার্ভ টিমের, যেটি তৃতীয় ডিভিশনে ফুটবল খেলত, যেখানে তিনি প্রথম 8 ম্যাচে জিতে নেন 7 ম্যাচ। তার এই সাফল্য দেখে মাত্র 3 মাস পরেই তাকে রিজার্ভ টিম থেকে ব্রাগার মেইন টিমের দায়িত্ব দেওয়া হয়। ব্রাগার মেইন টিমের সাথেও সাফল্য দেখা পান অ্যামোরিম। প্রথম সিজনেই তিনি জিতেন পর্তুগিজ লিগ কাপ, যেটি ব্রাগার 4 বছর পর কোনো মেজর ট্রফি, এবং ওই সিজনে ব্রাগা লিগা পর্তুগালের 3য় অবস্থানে থেকে সিজন শেষ করে। ব্রাগার ম্যানেজার হিসেবে অ্যামোরিম শুধুমাত্র 2টি ম্যাচ হারে। এরপর অ্যামোরিম দায়িত্ব নেন স্পোর্টিং সিপির, যেটা তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। 2020 সালের মার্চ মাসে স্পোর্টিংয়ের ম্যানেজার হিসেবে যোগ দেন অ্যামোরিম। একসময় দুর্দান্তভাবে উঠতে থাকা স্পোর্টিং স্ট্রাগল করছিল সাফল্যের দেখা পেতে। 18 বছর ধরে জিততে পারেনি পর্তুগিজ লিগ। সেই ক্লাবের সামনে আসার আলো হয়ে দাঁড়ালো রুবেন অ্যামোরিম। মাত্র 2.5 মাসের টপ ফ্লাইট এক্সপেরিয়েন্স নিয়ে যখন ম্যানেজার হিসেবে প্রথম আসে, তখন কেউই ভরসা করতে পারতেছিল না এই ম্যানেজারের উপর। কিন্তু সেই অ্যামোরিমের আন্ডারেই স্পোর্টিং প্রথম সিজনে 4র্থ স্থানে লিগ শেষ করে, এবং পরের সিজনের জানুয়ারিতেই দেখা পায় লিগ কাপের। তারপরের 2020-21 সিজনে অ্যামোরিম স্পোর্টিংকে ফিরিয়ে দেয় তার পুরনো ঐতিহ্য। 19 বছর পর লিগ জিতে স্পোর্টিং। পুরো সিজনে অ্যামোরিমের দল হারে শুধু একটি ম্যাচে। স্পোর্টিং ফ্যানরা ফিরে পায় আবার আশার আলো। পরের সিজনে অ্যামোরিমের স্পোর্টিং জিতে লিগ কাপ। টানা 3টি লিগ কাপ জিতে অ্যামোরিম, প্রথমটি ব্রাগার হয়ে, পরবর্তী 2টি স্পোর্টিংয়ের হয়ে। 2008-9 সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ পৌঁছায় স্পোর্টিং, এবং 85 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে তারা লিগ শেষ করে ওই সিজনে। তারপর সিজনে কিছুটা স্ট্রাগল করে স্পোর্টিং, কারণ অ্যামোরিমের মেইন টিমের বেশিরভাগ প্লেয়ার ইউরোপিয়ান টপ ক্লাবে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু তার পরবর্তী সিজনেই ঘুরে দাঁড়ায় অ্যামোরিম এবং জিতে নেয় দ্বিতীয় লিগ টাইটল। এরপর ইউরোপের বড় বড় টিম থেকে কোচিং করার অফার আসে তার, কিন্তু তিনি আরও একটি সিজন স্পোর্টিংয়ে থাকতে চান। 2024-25 সিজন স্পোর্টিং শুরু করে স্বপ্নের মতো। প্রথম 11 ম্যাচে সবকটিতেই জয়লাভ করে স্পোর্টিং, কিন্তু অক্টোবরের শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের এরিক টেন হাগের পদত্যাগের পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হিসেবে নিযুক্ত করতে চান অ্যামোরিমকে। অ্যামোরিমও এতে সমর্থন জানান, এবং এভাবেই শেষ হয় অ্যামোরিমের স্পোর্টিংয়ের কেরিয়ার। এই 4 সিজনে তিনি স্পোর্টিংকে লিগ জিতান 2 বার এবং লিগ কাপ জিতান 2 বার। স্পোর্টিংয়ের হয়ে ম্যানেজ করা 156 ম্যাচের মধ্যে 120 ম্যাচ জিতে অ্যামোরিম। রেকর্ড 71% উইন রেট নিয়ে তার স্পোর্টিং জার্নি শেষ হয়। এই ছিল এতদূর পর্যন্ত অ্যামোরিমের কোচিং ক্যারিয়ারের জার্নি। তবে অ্যামোরিমের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটি শুরু হবে এখন, কারণ ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট টিম ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। 2013 সালে স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগ জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। 10 বছর ধরে প্রিমিয়ার লিগ অধরা রয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। এই 10 বছরে ইউরোপের কিছু বড় বড় কোচকে দায়িত্ব দেওয়া হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, কিন্তু কেউই সেই সাফল্য এনে দিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডকে, যে সাফল্য স্যার অ্যালেক্স ফার্গুসন এনে দিয়েছিল।
এই সাফল্য ও আইডেন্টিটি ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত ম্যানেজারিয়াল ক্যারিয়ারে সফল কোচ রুবিন আমোরিমকে। আমোরিমের ক্যারিয়ারে সাফল্যের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তার ট্যাকটিক্স। চলুন দেখে নেওয়া যাক সেই ট্যাকটিক্যাল ফরমেশন এবং এটি ম্যানচেস্টার ইউনাইটেডে কীরকম প্রভাব ফেলবে সেটিও দেখে নেওয়া যাক। আমোরিম সাধারণত 3-4-3 ফরমেশনে ফুটবল খেলান, যেখানে 3 জন ডিফেন্সিভ পজিশনে, 4 জন মিড পজিশনে এবং 3 জন অ্যাটাকিং পজিশনে ফুটবল খেলে। তার 3 জন সেন্টার ব্যাকের মধ্যে মাঝখানের জন সেন্ট্রাল পজিশনে থেকে ডিফেন্ডিং করে এবং লেফট সাইড এবং রাইট সাইডের সেন্টার ব্যাক প্রয়োজনে ওয়াইড এরিয়া কভার করে থাকে। আমোরিমের ফরমেশনের গুরুত্বপূর্ণ পজিশন হলো এই 2 উইংব্যাক পজিশন। এই পজিশনে স্পেশালিস্ট প্লেয়ার লাগে, কারণ তাদেরকে একই সাথে ডিফেন্ডিং এবং অ্যাটাকিং দুইটি করতে হয়। টিম যখন অ্যাটাকিং পজিশনে যায় তখন এই 2 উইংব্যাক উপরে উঠে গিয়ে অ্যাটাকে সাহায্য করে, এবং যখন ডিফেন্সিভ পজিশনে আসে তখন এই 2 প্লেয়ারকে নিচে নেমে ডিফেন্ডিংও করতে হয়। তার 2 জন সেন্ট্রাল মিড প্লেয়ারের একজন বল ক্যারিয়ার হয়ে থাকে এবং অপরজন ডিফেন্সিভ মাইন্ডেড হয়ে থাকে। বল ক্যারিয়ার মিডফিল্ডার বল ক্যারি করে নাম্বার 10 পজিশনে উঠে যায় এবং অপর মিডফিল্ডার নিচে নেমে গিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনে থাকে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে 2 জন প্লেয়ার, এরা সাধারণত নাম্বার 10 পজিশনে ফুটবল খেলে থাকে। এরা প্রয়োজনে ইন্টেরিয়ার করে বক্সের ভিতর চলে আসে এবং অ্যাটাকে সাহায্য করে, অথবা স্ট্রাইকারের সাথে লিঙ্ক আপ করে, অথবা স্ট্রাইকারকে থ্রু বলের মাধ্যমে বল ফিট করে চান্স ক্রিয়েট করে থাকে। এই ফরমেশনের সবচেয়ে বড় সুবিধা হলো ডিফেন্সিভ এবং অফেন্সিভ ফ্লেক্সিবিলিটি। টিম যখন ডিফেন্ডিংয়ে নামে তখন 2 জন উইংব্যাক নিচে নেমে 5-3-2 ফরমেশনে চলে আসে, এবং টিম যখন অ্যাটাকিং ফেজে যায় তখন 2 জন উইংব্যাক উপরে উঠে গিয়ে 5-3-2 ফরমেশনে অ্যাটাক করে থাকে। অ্যাটাকিং এবং ডিফেন্স 2 ট্রানজিশনেই সাকসেসফুলি খেলতে পারে বিদায় এই ফরমেশন এতটা পপুলার। এখন এই ফরমেশনে ম্যানচেস্টার ইউনাইটেড কেমন খেলবে চলুন সেটা দেখি। 3 সেন্টার ব্যাক পজিশনে খেলবেন ডিলিট, মার্টিনেজ এবং লেনিয়েরো। ডিলিট যেখানে সেন্ট্রালি থেকে ডিফেন্ডিং করবে সেখানে মার্টিনেজ লেফট সাইড ডিফেন্ডিং করবে এবং লেনিয়েরো রাইট সাইড ডিফেন্ডিং করবে। তাদের ব্যাকআপ হিসেবে থাকবেন ম্যাকগুয়ার, লিন্ডেলফ এবং জনি ইভান্সরা। তবে আমোরিম সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবে উইংব্যাক পজিশনে গিয়ে, কারণ এই পজিশনে স্পেশাল প্লেয়ার লাগে। ম্যানচেস্টার ইউনাইটেডের কারেন্ট সেটআপে কোনো উইংব্যাক পজিশনের প্লেয়ার নেই, যদিও ডিয়াগো ডালো রাইট উইংব্যাক পজিশনে খেলতে পারবে, কারণ সে ডিফেন্সিভ এবং অফেন্সিভ 2 পজিশনেই খেলতে পারবে। কিন্তু লেফট উইংব্যাক পজিশন আমোরিমের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হবে, কারণ লেফট উইংব্যাক পজিশনে কোনো প্লেয়ারই ম্যান ইউনাইটেডের কাছে বর্তমানে নেই। যদিও লুক শ এই পজিশনে খেলতে পারে, তবে সে বেশিরভাগ সময়েই ইনজুর্ড থাকে, তাই তার উপর পুরোপুরি ট্রাস্ট করা যায় না। যদি সে নিজেকে ফিট রাখতে পারে তবে আমোরিম তাকে কতটা ভরসা করে সেটাই হচ্ছে দেখার বিষয়। সেন্টার মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে ম্যানুয়েল উগার্তে, যার সাথে আমোরিম স্পোর্টিংয়ে আগেও কাজ করে এসেছে, এবং তার সাথে দেখা যেতে পারে কোবি মাইনোকে, যেখানে মাইনো বল ক্যারিয়ার মিডফিল্ডার হিসেবে কাজ করবে এবং উগার্তে ডিফেন্সিভ সাইড দেখবে। এদের ব্যাকআপ হিসেবে থাকবে ক্যাসেমিরো এবং এরিকসন। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে 2 জন প্লেয়ার নাম্বার 10 হিসেবে খেলে। এই পজিশনের একজন থাকবে অবশ্যই ব্রুনো ফার্নান্দেজ, এবং আমি মনে করি এই পজিশনে সে যথেষ্ট ভালো করবে, কারণ সে আপ দ্য পিচ গিয়ে খুব ভালো ফুটবল খেলে। এবং তার সাথে আরেকজন কে খেলবে সেটা নিয়ে হচ্ছে সমস্যা। নাম্বার 10 পজিশনে মাউন্ট খেলতে পারে, তবে মাউন্টকে যদি ওই পজিশনে সুযোগ দেওয়া হয় তবে রাশফোর্ড এবং গার্নাচোর কি হবে, তারা কোথায় খেলবে? তবে আমি মনে করি আমোরিম ফার্নান্দেসের সাথে রাশফোর্ডকেই প্রেফার করবে, কারণ ওই নাম্বার 10 পজিশন থেকে অ্যাট এ টাইম অপোজিশনের বক্সে গিয়েও খেলতে হবে, যেটি রাশফোর্ড খুব ভালোভাবেই করতে পারবে। তবে যে প্লেয়ারকে নিয়ে আমোরিম খুব বেশি সমস্যায় পড়তে যাচ্ছে সেটি হচ্ছে গার্নাচো, কারণ গার্নাচো নাম্বার 10 পজিশনে ফিট হবে না, এবং উইংব্যাক পজিশনেও গার্নাচোর খেলার ট্রেড নাই। গার্নাচো ওয়াইড পজিশন থেকে কাটিং করে খুব ভালোভাবে খেলতে পারে, তবে যদি উইংব্যাক পজিশনে গার্নাচোকে রাখা হয় তবে সে অ্যাটাকিং দিক দিয়ে যথেষ্ট সাহায্য করতে পারবে, তবে সে ডিফেন্সিভ পজিশনে কতটা আউটপুট দিতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ অ্যাজ উইঙ্গার তার অ্যাটাকিং আউটপুট সবসময় ভালো হবে।
তবে তার ডিফেন্সিভ দিকটা অতটা ভালো হবে না যতটা একজন উইং ব্যাকের হবে, কারণ সে ডিফেন্সিভ পজিশনে ফুটবল খেলে না, তাই তার ডিফেন্ডিং অতটা ভালো হবে না। তাই আমরিম কিভাবে গার্নাচোকে দলে ফিট করে সেটাই হলো দেখার বিষয়। তবে এত সব ট্যাকটিক্স, হাইপ এইসবের ঊর্ধ্বে যে জিনিসটা সেটা হলো ম্যানচেস্টার ইউনাইটেডের পুরোনো দিনের মতো জয়ের ধারাতে ফিরে আসা। কারণ স্যার অ্যালেক্স ফার্গুসনের পর থেকে যতজন কোচ এসেছিল প্রতিবারেই ফ্যানরা তাকে নিয়ে হাইপট্যাপ হয়ে যায়, কিন্তু দিন শেষে সেই কোচ ওই দলকে আবারও হতাশ করে চলে যায়। এখন আমরিম কি ইউনাইটেডকে তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবে, নাকি আমরিমও বাকি কোচদের মতো আবার হতাশ করে চলে যাবে, সেটাই হলো দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।